আসলে ভারত শেখ হাসিনাকে ফিরে দিবে কিনা সেটা বহুদিন ধরে এর আলোচনা সমালোচনা চলছে, কিন্তু আমাদের দেশে বন্দি বিনিময় চুক্তি আছে যেহেতু, সেহেতু আমাদের দেশের কাছে ফেরত দিবে, প্রত্যর্পণ করবে, এটি স্বাভাবিক। কিন্তু ভারত এখানে টোটালে শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে, ব্যক্তি শেখ হাসিনা এবং ব্যক্তি শেখ হাসিনার দল, এটা তো কোনো একটা রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত হতে পারে না পক্ষে থাকা, সমর্থন করা। এবং সেটা যদি হতো নির্যাতিত হতেন, যে সরকার দ্বারা নির্যাতিত হচ্ছে, দেশে থাকতে পারছে না, আমাদের শেষে আছে, রাজনৈতিক আশ্রয় নেওয়া বলেন না, যেভাবেই হোক, তা না। এমন একটা অপকর্ম করে গিয়েছে, শত শত মানুষকে খুন করেছে, শিশু বাচ্চা থেকে শুরু করে সাধারণ মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, ভোটার বিন রাজনীতি, অর্থনীতি লুটপাট করেছে, টাকা পাচার করেছে, যত ধরনের অপকর্ম আছে সব ধরনের অপকর্ম করেছে। তো সেই একটা মানুষকে, এবং তারপর পালিয়ে গেছে দেশ থেকে। পৃথিবীর ইতিহাসে দেখেছেন এরকমভাবে পালিয়ে যায়, পালিয়ে গেল তো গেল, তার টোটাল মন্ত্রিসভার একজনও দেশ নেই, তার সংসদ সদস্য একজন দেশে নেই, তার কোনো এমপি, তার কোনো নেতারাও নেই। তো এইরকম একটা দল, যে দলকে বাংলাদেশে এখন কম বেশি যাই হোক না 85% মানুষ তো পছন্দ করে না, আমি 15% ধরে নিলাম তাদের দল ছিল, অস্বীকার করবো না। তো এই 85% মানুষ যে দলের বিরুদ্ধে, যে নেত্রীর বিরুদ্ধে, তাকে নিয়ে ভারত কী করবেন? বাংলাদেশে নিয়ে এসে ভারতকে ক্ষমতা বসিয়ে দেবেন, সে চিন্তা যদি করে থাকে ভারত, তাহলে আহম্মকের স্বর্গে বাস করতেছে। আমি যেটা মনে করি যে ভারতের সাথে যেই সম্পর্কটা আপনি মনে করেন, বিগত 17 বছর একটা সম্পর্ক ছিল ভারতের সাথে। সম্পর্কটা এরকম যে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন, যেভাবে ছিলেন, তাদের সাথে সুসম্পর্ক ছিল, কিন্তু জনগণের সাথে তাদের কোনো সুসম্পর্ক ছিল না। বিগত দিনে সীমান্ত হত্যা হয়েছে, আমরা জোর কোনো প্রতিবাদ বা সে ধরনের হয়নি। তাছাড়া ভারতের সাথে আমাদের অমীমাংসিত বিভিন্ন নদী নালার পানি হিস্সা, এগুলো তো মনে করেন ভারতের সাথে আমাদের লেগে আছে সব সময়। তো এখন আমরা যেমনটা আমার সহালোচক হাবিব ভাই বললেন যে ভারত তো দীর্ঘদিন পর্যন্ত একটা অবৈধ সরকারকে শুধু তারা বিভিন্নভাবে ক্ষমতাসীন রেখেছে। এমত অবস্থায় জনগণ, ছাত্র জনতার আন্দোলনে যখন ক্ষমতাচ্যুত হলো হাসিনা সরকার, তখন ভারত তাদেরকে আশ্রয় দিলেন, এবং আশ্রয় দেওয়ার পরে দেখেন প্রায় 2 বছর অতিক্রম হয়ে গেছে। তারা তাদের শুধু হাসিনাকে আশ্রয় দিছে এরকম না, মানে অনেক খুনি যারা এই জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল, এমন খুনিদেরকেও কিন্তু তারা আশ্রয় দিচ্ছে। ভারত অনুমোদন করে না, তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিল কেন, রাজনীতি করার সুযোগ দিল কেন? এখানে সে তো আশ্রয় যেভাবে নিয়েছে। তো সুতরাং আমরা বলছি যে হাসিনা সহ যারা ওইখানে আছে তাদেরকে ফেরত দেওয়ার জন্য। আপনি যেটা বললেন যে হাই কমিশনারকে এটা বলা হয়েছে যে উসমান হাদির খুনি, আমি বলবো শুধু উসমান হাদির খুনি কেন, এই যারা খুন হয়েছে 24-এ, এই সকলের খুনি যারা ভারতে এখন আশ্রিত আছে, সবাইকে ভারত ফেরত দিতে হবে। এবং আমরা চাই জনগণ এই দেশের আইনে তারা বিচার করবে। আমি একেবারে সরাসরি যদি বলি, আমাদের সরকারের পক্ষ থেকে যে অনুরোধটুক করা হয়েছিল স্পষ্ট ভাষায়, সেটা যদি রক্ষা তারা করত, তাহলে এই কাজটা তারা করতো না। এবং আমি অন্তত পক্ষে শব্দটা বুঝেই ব্যবহার করছি, যে শেখ হাসিনার বক্তব্য প্রদানটা তারা বাধাগ্রস্ত করতে পারত, বন্ধ রাখতে পারত। আমাদের অন্তত পক্ষে এই কথা শুনলে এটাই হচ্ছে মূল বিষয়। এখন এটা কেউ বলতে পারে যে আজকের দুনিয়াতে তো কথা বলা বন্ধ করা যাবে না, এটা অস্বীকার করার উপায় নেই। সেটা একটা ডিফারেন্ট আলোচনা। সেই ক্রাইটেরিয়ায় দণ্ডিত আসামিও পড়ে কিনা সেটাও নিশ্চয়ই প্রশ্ন। সেটা আপনি দণ্ডিত আসামি অন্য জায়গায় থাকলেও নানাভাবে কথা বলতে পারে, আপনি সেটা বন্ধ করতে পারবেন না, সেটা অন্য আলোচনা। যেমন ধরেন এখন ভারতের বিবৃতি নিশ্চয় আপনার মনে আছে, ভারত কিছুদিন আগে বলেছিল তাদের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ পাবে না শেখ হাসিনা। ওটা ধরেন একসময় আমাদের প্রধানমন্ত্রীও তো বাইরে ছিলেন, তিনিও দণ্ডিত থাকার পরেও বলেছেন। আমি যে জিনিসটা প্র্যাকটিক্যালি যদি ভাবি, আমি বলছি যে ওইটা হয়তো যে যেখানে থাকুক আপনি নানাভাবে বাধাগ্রস্ত করতে পারবেন না, কিন্তু যখন একটা পার্শ্ববর্তী দেশ সম্পর্ক উন্নয়নের কথা বলছে, তারা বিভিন্ন সময়ে বলছে, তারাই আগ্রহী আসছে যে আমরা সম্পর্ক উন্নয়ন চাই, এবং আপনি যে কথা বললেন যে তার ভূখণ্ডকে ব্যবহার করে অন্য কিছু করতে দেবে না, এবং যখন আমাদের সরকারের পক্ষ থেকে
এই ধরনের সম্পর্ক যথাযথ উন্নয়ন হয়নি, একটা বিশেষ অনুরোধ গেল, সেইটা রক্ষা করা অন্তত পক্ষে একটা বড় দায়িত্ব ছিল বলে আমি মনে করি। সেই কাজটি তারা করে নাই। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নতুন করে সরগরম বাংলাদেশের রাজনীতি। দেশের 23তম রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে আলোচনার কেন্দ্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিবের পদে কে আসছেন সে প্রশ্ন এখন সামনে। এদিকে ক্ষমতাসীন বিএনপি প্রার্থীর জয় প্রায় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এরই মধ্যে বিএনপি ও জামায়াতের রাজনৈতিক বক্তব্যেও স্পষ্ট হচ্ছে নতুন টানাপোড়েন। বিএনপি মহাসচিব বলেছেন, বিরোধীরা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে। বিপরীতে জামায়াত আমির ক্ষমতার দম্ভ থেকে সতর্ক করছেন সরকারকে। বলছেন, ক্ষমতার সমীকরণ যে কোনো সময় বদলে যেতে পারে। এর সঙ্গে যোগ হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ সামনে এসেছে। ঢাকা প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে বাংলাদেশের অসন্তোষ স্পষ্ট করেছে সরকার। ফলে অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে ভারতের শো নতুন করে যুক্ত হচ্ছে। সব মিলিয়ে রাজনীতির সমীকরণ কেমন, এই প্রেক্ষাপটে আমরা আজ আলোচনা করব। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন 3 জন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। আসসালামু আলাইকুম। এর পরপরই আছেন মাওলানা আহমদ আলী কাশেমি, নায়েবে আমির খেলাফত মজলিস ও নায়েবে আমির হেফাজত ইসলাম বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি। আমার সর্বডানে আছেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। 3 জনকে স্বাগত জানিয়ে শুরু করছি। জনাব হাবিবুর রহমান হাবিব, যেমনটি বলছিলাম যে আমরা দেখলাম যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক হলো এবং সৌজন্য সাক্ষাতে হাসিনার প্রত্যর্পণ ইস্যুটিও সামনে এসেছে। ভারত কি হাসিনাকে দিতে প্রস্তুত, কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউজ 24 এর দর্শক শ্রোতাদের সচেতন সালাম। বিজ্ঞ দুজন সহালোচক হোসেন প্রিন্স এবং আমার ভাই আবুল কালাম তারেক কাশ্মীর ভাইকে আমার শুভেচ্ছা। আসলে ভারত শেখ হাসিনাকে ফিরে দিবে কিনা সেটা বহুদিন ধরে এর আলোচনা সমালোচনা চলছে। কিন্তু আমাদের দেশে বন্দি বিনিময় চুক্তি আছে, যেহেতু সেহেতু আমাদের দেশের কাছে ফেরত দিবে, প্রত্যর্পণ করবে, এটি স্বাভাবিক। কিন্তু ভারত এখানে টোটালে শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে, ব্যক্তি শেখ হাসিনা এবং ব্যক্তি শেখ হাসিনার দল, এটা তো কোনো একটা রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত হতে পারে না পক্ষে থাকা, সমর্থন করা। এবং সেটা হতো, সেটা যদি হতো নির্যাতিত হতেন, যে সরকার দ্বারা নির্যাতিত হচ্ছে, দেশে থাকতে পারছে না, আমাদের শেষে আছে, রাজনৈতিক আশ্রয় নেওয়া বলেন না, যেভাবেই হোক। তা না, এমন একটা অপকর্ম করে গিয়েছে, শত শত মানুষকে খুন করেছে, শিশু বাচ্চা থেকে শুরু করে সাধারণ মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, ভোটার বিন রাজনীতি, অর্থনীতি লুটপাট করেছে, টাকা পাচার করেছে, যত ধরনের অপকর্ম আছে সব ধরনের অপকর্ম করেছে। তো সেই একটা মানুষকে, এবং তারপর পালিয়ে গেছে দেশ থেকে। পৃথিবীর ইতিহাসে দেখেছেন এরকমভাবে পালিয়ে যায়, পালিয়ে গেল তো গেল, তার টোটাল মন্ত্রিসভার একজনও দেশ নেই, তার সংসদ সদস্য একজন দেশে নেই, তার কোনো এমপিরা, তার কোনো নেতারাও নেই। তো এইরকম একটা দল, যে দলকে বাংলাদেশে এখন কম বেশি যাই হোক 85% মানুষ তো পছন্দ করে না। আমি 15% ধরে নিলাম তাদের দল ছিল, অস্বীকার করবো না। তো এই 85% মানুষ যে দলের বিরুদ্ধে, যে নেত্রীর বিরুদ্ধে, তাকে নিয়ে ভারত কী করবেন? বাংলাদেশে নিয়ে এসে ভারতকে ক্ষমতা বসিয়ে দেবেন, সে চিন্তা যদি করে থাকে ভারত, তাহলে আহম্মকের স্বর্গে বাস করতেছে। ভারতের এই কারণে তার প্রতিবেশীদের সাথে তার সম্পর্ক সবার সাথে খারাপ। নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, কার সাথে সম্পর্ক ভালো? পাকিস্তানের কথা বাদই দিলাম। আমাদের দেশের একটা পুতুল সরকার বসিয়ে রেখেছিল, যখন আন্তর্জাতিক পর্যায়ে যেখানে যাকে সমর্থন দেওয়ার দরকার তারপরে ভোট দিতে বলেছে, যা বলেছে তাই করেছে। বিএসএফ আমাদেরকে হত্যা করেছে, আমাদের কর্মীদেরকে হত্যা করে, আমাদের লোকজনকে হত্যা করেছে। তারপরেও বাংলাদেশের পররাষ্ট্র বলতে ভারতের সাথে আমাদের মধুর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপর কিন্তু খাতির করে না। তো এখন বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ ভারত তো আইন অনুসারে করতে বাধ্য, না করে তাহলে গায়ের জোর, দাদাগিরি, শক্তিমত্তার কারণে যদি না দেয়। কিন্তু বাংলাদেশকে প্রত্যর্পণ না হলে বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হবে কি? স্বাভাবিক হওয়ার কথা না তো,
তারেক রহমানকে উনি ধরেন ওরা ভারতে আমন্ত্রণ জানানো হচ্ছে দুই বা প্রধানমন্ত্রীর হবে, সম্পর্ক বৈঠকের কথাও বলা করা হচ্ছে। হচ্ছে। তাহলে আপনি এরকম একটা সরকারের বিরুদ্ধে যিনি ষড়যন্ত্রে লিপ্ত, তেমন লোককে আপনি পাশে রেখে এই যে গত 5 তারিখে যে সংবাদ সম্মেলনটা করে, এটা কোনোভাবে করা সম্ভব? এটি হওয়া উচিত? কোনোভাবে উচিত না। তো এইরকম একটা অবস্থা সৃষ্টি করে কিভাবে সম্পর্ক উন্নয়ন করে আমি জানি না। তো এইটুকু বলতে চাই যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, ভারতের লাভ কার? লাভ তো ভারতের। আমার একটা লোক ভারতের কোনো একটা মিলে শ্রমিকের কাজও করে না, আর ভারতের লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে কাজ করতো এক্সপার্ট হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে, টেকনিশিয়ান হিসাবে। একই কাজ আমার বাংলাদেশে একজন ইঞ্জিনিয়ার হয়তো 1.5 লাখ টাকা বেতন পেত, ওরা বেতন 4 লাখ 5 লাখ টাকা। শত শত তারা এখান থেকে রেমিটেন্স তাদের যায় থার্ড হাইস্ট ভারতের, বাংলাদেশ থেকে রেমিটেন্স যেত। আমাদেরকে 1 টাকা আসে ওখান থেকে। আমরা তাদের ওখানে এক্সপোর্টও করি না, খুবই নিতান্ত কম, একেবারেই কম। তাদের ওখান থেকে সব কিছু আমরা নিই। আমার দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ভারতের ট্রিটমেন্ট নিতে যায়, সেখানে গিয়ে টাকা খরচ করে, সেখানে আপনার ওষুধ থেকে শুরু করে সব কিছু আমাদের দেশে করে। ওরা কি একজন আসে? বলেন তো, বাংলাদেশে একজন। আমাদের রুলক তো অনেক বড় মাপের একজন নিয়েছিলেন, আওয়ামী লীগের সময় এমপি ছিলেন, মধ্যে যা থাক না। শামসুদ্দিন অনেক বড় মাপের অর্থোপেডিক ডাক্তার, আসছে কেউ? একজন আসছে। ওদের একটা পশ্চাৎপদ কোনো রাজ্যের কেউ সেখানে তারা আসে নাই। আমাদের বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় ভারতের যে পচা, যে সমস্ত রাষ্ট্রগুলি পচা বলছে এই কারণে, ভারতের কিছু কিছু রাজ্য আছে অনেক উন্নত, অনেক তাদের অর্থনৈতিক শক্তিশালী, এমন কিছু তার মানবতার জীবন যাবে, সেখান থেকে তো কেউ আমাদের বাংলাদেশে পড়তে আসে না। তাহলে আমাদের সাথে সম্পর্ক রাখতে লাভ ওদের। আমরা ওখানে ওদের পড়তে যাই, শিক্ষা নিতে যাই, চিকিৎসা নিতে যাই। তো এখন এত জানাশোনার পরে এখন তো বাংলাদেশ 85% মানুষ ভারত বিরোধী। হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি। আমরা সামনের দিকে আমাদের সরকার, তারেক রহমানের সরকার যদি কন্টিনিউ করে, আস্তে আস্তে আমরা আমাদের দরকার নেই তো ভারতের সাথে। আমাদের পেঁয়াজ বলেন, মরিচ বলেন, আমাদের আলু তো আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ। শুধু আমাদের পেঁয়াজটা নষ্ট না হলে রসুন আমরা করতে পারবো, আদা পাহাড়ে করতে পারবো। দরকার থেকে ভারতের দরকার আছে আমাদেরকে। এই জন্য ভারত যদি সে না বোঝে, এখন আজকে যারা বলতে পারে বাংলা ভারত আমাদের বন্ধু, আমাদের 71 স্বাধীনতা যুদ্ধ, আমি তো ভারতে ইন্ডিয়া গেছি, ট্রেনিং দিয়ে আমি এবং ইন্ডিয়া গেছি। পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আজ সুনির্দিষ্টভাবে বলেছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় ঢাকা। সেই সহায়ক পরিবেশ তৈরি করতে আসলে এই মুহূর্তে এই মুহূর্তে দায়িত্ব ভারতের। আমাদের পক্ষ থেকে তুমি আমাদের বাংলাদেশের যুদ্ধে 85% মানুষ এখন ভারত বিরোধী হয়ে গেছে। দীর্ঘদিন আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় রাখার জন্য, অপকর্ম করার সুযোগ করে দেওয়ার জন্য। তারপরেও যেহেতু আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আছি, সরকার আমাদের আছে, অথবা আমরা তো চাই পারস্পরিক বন্ধুত্ব, আমাদের মর্যাদা দিয়ে যদি কেউ বন্ধুত্ব করে, সেই বন্ধুত্ব আমরা করব। আমরা ওই যে দাদাগিরির কাছে গিয়ে আমরা মাথা নত করে আমরা সম্পর্ক করবো না। জিয়া রহমান করেন নাই। এক কথা তালপট্টির বলে তালপট্টির আওয়ার, এক কথা বলার পর পিড়িতে চলে যেতে হয়েছে। ম্যাডাম খালেদা জিয়া করেন নাই, তারেক রহমান করুন, কারণ নির্বাচিত সরকার আমরা, জনগণ দ্বারা। আওয়ামী লীগ তো ভারতের দয়ায় তারা ক্ষমতা আসে বারবার, যে কারণে ভারত যা বলেছে হুজুর করেছে, তারেক রহমান তা করবে। ধন্যবাদ জানাচ্ছি মাওলানা আহমদ আলী কাশেমি। আমরা ভারতের বিগত সময়ে যে অবস্থান দেখেছি, বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এরই মধ্যে আমরা দেখলাম প্রধানমন্ত্রীর সঙ্গে এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক অনুষ্ঠিত হলো। এর মধ্য দিয়ে সম্পর্ক স্বাভাবিকে প্রভাব ফেলবে কি? সেই সঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা এবার ভারত লাগাম টানবে কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহালোচকবৃন্দ এবং দর্শক শ্রোতা সবাইকে। আমি যেটা মনে করি যে ভারতের সাথে যেই সম্পর্কটা আপনি মনে করেন, বিগত 17 বছর একটা সম্পর্ক ছিল ভারতের সাথে। সম্পর্কটা এরকম যে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন, যেভাবে ছিলেন, তাদের সাথে সুসম্পর্ক ছিল, কিন্তু জনগণের সাথে তাদের কোনো সুসম্পর্ক ছিল না। বিগত দিনে সীমান্ত হত্যা হয়েছে, আমরা জোর কোনো প্রতিবাদ বা সে ধরনের হয়নি। তাছাড়া ভারতের সাথে আমাদের অমীমাংসিত বিভিন্ন নদী নালার পানি হিস্সা, এগুলো তো মনে করেন ভারতের সাথে আমাদের লেগে আছে সব সময়। তো এখন আমরা যেমনটা আমার সহালোচক হাবিব ভাই বললেন যে ভারত তো দীর্ঘদিন পর্যন্ত একটা অবৈধ সরকারকে শুধু তারা বিভিন্নভাবে ক্ষমতাসীন রেখেছে। এমত অবস্থায় জনগণ ছাত্র জনতার আন্দোলনে যখন
যখন ক্ষমতাচ্যুত হলো হাসিনা সরকার, তখন ভারত তাদেরকে আশ্রয় দিলেন এবং আশ্রয় দেওয়ার পরে দেখেন প্রায় 2 বছর অতিক্রম হয়ে গেছে। তারা তাদের শুধু হাসিনাকে আশ্রয় দিছে এরকম না, মানে অনেক খুনি যারা এই জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল এমন খুনিদেরকেও কিন্তু তারা আশ্রয় দিছে। উসমান হাদির কথাই বলছি, যে উসমান হাদিকে যারা হত্যা করছে তারাও কিন্তু ভারতে আশ্রয় পেয়েছে। এবং ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে সরকারের আচ্ছা তরফ ঠিক আছে, আমি বলছি এই যে কারণগুলা, এই কারণে আমরা তো দীর্ঘদিন যাবৎ যেটা দেখছি যে ভারত আসলে তাদের স্বার্থে আমাদের সাথে সম্পর্ক করতে চায়। আমাদের জনগণের স্বার্থকে তারা, জনগণের স্বার্থ আমাদের জনগণের স্বার্থের দিকে কিন্তু কোনো সময় লক্ষ্য করে নাই। বিগত দিনে যারা ক্ষমতাসীন ছিল তারা মনে করে ছলে বলে কলে কৌশলে নির্বাচন না দিয়া পাশে আমাদের যেহেতু ভারত আছে সুতরাং কেউ কিছু করতে পারবে না। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কি কখনো ব্যক্তি নির্ভর হতে পারে? আমি বলছি, কিন্তু এটা কিন্তু আমরা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভারত আমাদের প্রতিবেশীকে কিন্তু বাদ দেওয়া যাবে না। অনেক কারণেই বিভিন্ন রকমের প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক রাখা উচিত, কিন্তু আমাদের দেশের স্বার্থ এবং আমাদের দেশের প্রায় 2000 মানুষকে যারা খুন করে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে তারা ফেরত দেওয়ার কোনো শব্দটা বলছে না। আপনি বলেন যে ভারতীয় হাই কমিশন তিনি এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, এইগুলো তো একটা মানে আনুষ্ঠানিকতা হয়, তাই না? এই দেশে যখন তিনি আসছেন সাক্ষাৎ করবেন, শুভেচ্ছা বিনিময় হবে, এইগুলার দ্বারাতে কিন্তু মূলত ভারত তার যে নীতি, যে সম্পর্ক ভারত আওয়ামী লীগের সাথে এবং হাসিনা সরকারের সাথে করেছিল এবং রেখেছিল, এইটা মুখে তারা যাই বলুক যে দুই দেশের সম্পর্ক উন্নয়ন হবে, কিন্তু আমরা মনে করি দেশের জনগণ যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা এবং তার দোসর যারা খুনিরা যারা সেখানে আশ্রয় নিয়েছে তাদেরকে মানে আমাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি তাদেরকে আমাদের হাতে না দেয় এবং বিচারের সম্মুখীন, ইতিমধ্যে আপনারা দেখেছেন বেশ কয়েকটা মামলার রায় হয়েছে, তাই না? আরও অনেকগুলা প্রক্রিয়াধীন আছে। সুতরাং এমন একজন খুনিকে তারা আশ্রয় দিবে, যেটা আপনি আরো বললেন যে বিগত 5ই আগস্ট, যেটা এই দেশের বর্তমানে 24-এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে, এই গুরুত্বপূর্ণ দিনে তিনি ভারতের মাটিতে মিথ্যাচার করে একটা সাংবাদিক সম্মেলন করার সুযোগ করে দিয়েছে ভারত সরকার। তারা যতই বলুক, তারা যদি হাসিনাকে সেই সুযোগ না করে দেয়, হাসিনা ওইখানে সংবাদ সম্মেলন কিভাবে করে? কথা বলার সুযোগ করে দিয়ে পরবর্তীতে ভারত আবার জানালো যে তার বক্তব্য ভারত অনুমোদন করে না বা সমর্থন করে না। বাবা, ভারত অনুমোদন করে না, তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিল কেন? রাজনীতি করার সুযোগ দিল কেন? এখানে সে তো আশ্রয় যেভাবে নিয়েছে, তো সুতরাং আমরা বলছি যে হাসিনা সহ যারা ওইখানে আছে তাদেরকে ফেরত দেওয়ার জন্য। আপনি যেটা বললেন যে হাই কমিশনারকে এটা বলা হয়েছে যে উসমান হাদির খুনি, আমি বলবো শুধু উসমান হাদির খুনি কেন, এই যারা খুন হয়েছে 24-এ, এই সকলের খুনি যারা ভারতে এখন আশ্রিত আছে সবাইকে ভারত ফেরত দিতে হবে। এবং আমরা চাই জনগণ এই দেশের আইনে তারা বিচার করবে, সুতরাং তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব রহির হোসেন প্রিন্স। আমরা যেমনটি দেখলাম, শেখ হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনৈতিক বক্তব্য দিয়েছে। এই বিষয়টি আসলে ভারত কোনোভাবে দায় এড়াতে পারে কিনা? আপনাকে ধন্যবাদ। আমি আমাদের বিশিষ্ট দুজন আলোচককে শুভেচ্ছা জানাই এবং যারা শুনছেন ধন্যবাদ জানাই। প্রথমত হচ্ছে, যদি যে কথাটা আপনি বললেন আমি একেবারে সরাসরি যদি বলি, আমাদের সরকারের পক্ষ থেকে যে অনুরোধটুক করা হয়েছিল স্পষ্ট ভাষায়, সেটা যদি রক্ষা তারা করত তাহলে এই কাজটা তারা করতো না, এবং অন্ততপক্ষে, আমি অন্ততপক্ষে শব্দটা বুঝেই ব্যবহার করছি, যে শেখ হাসিনার বক্তব্য প্রদানটা তারা বাধাগ্রস্ত করতে পারত, বন্ধ রাখতে পারত। আমাদের অন্ততপক্ষে এই কথা শুনলে এটাই হচ্ছে মূল বিষয়। এখন এটা কেউ বলতে পারে যে আজকের দুনিয়াতে তো কথা বলা বন্ধ করা যাবে না, এটা অস্বীকার করার উপায় নেই।
সেটা একটা ডিফারেন্ট সেই আলোচনা। ক্রাইটেরিয়ায় দণ্ডিত আসামিও না, পড়ে কিনা সেটিও নিশ্চিত প্রশ্ন। সেটা আপনি দণ্ডিত আসামি অন্য জায়গায় থাকলেও নানাভাবে কথা বলতে পারে, আপনি সেটা বন্ধ করতে পারবেন না, সেটা অন্য আলোচনা। যেমন ধরেন আমরা এখনকার ভারতের বিবৃতি নিশ্চয় আপনার মনে না, একটু আছে, আসি, ভারত আসি, কিছুদিন আগে একটু শেষ বলেছিল করি। তাদের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ না, পাবেন না একটু শেখ আসি। হাসিনা। ওটা ধরেন এক সময় আমাদের প্রধানমন্ত্রীও তো বাইরে ছিলেন, তিনিও দণ্ডিত থাকার পরেও বলেছেন। আমি যে জিনিসটা প্র্যাকটিক্যালি যদি ভাবি, আমি বলছি যে ওইটা হয়তো যে যেখানে থাকুক আপনি নানাভাবে বাধাগ্রস্ত করতে পারবেন না, কিন্তু যখন একটা পার্শ্ববর্তী দেশ সম্পর্ক উন্নয়নের কথা বলছে, তারা বিভিন্ন সময়ে বলছে, তারাই আগ্রহী আসছে যে আমরা সম্পর্ক উন্নয়ন চাই, এবং আপনি যে কথা বললেন যে তার ভূখণ্ডকে ব্যবহার করে অন্য কিছু করতে দেবে না, এবং যখন আমাদের সরকারের পক্ষ থেকে এই ধরনের সম্পর্ক যথাযথ উন্নয়ন হয়নি, একটা বিশেষ অনুরোধ গেল, সেইটা রক্ষা করা অন্তত পক্ষে একটা বড় দায়িত্ব ছিল বলে আমি মনে করি। সেই কাজটি তারা করে নাই। তারা পরবর্তীতে যেটা দেখলাম, তারা কূটনীতির ভাষা ব্যবহার করেছে। সেই কূটনীতির ভাষায় যদি বলেন, এটা তো যেমন ধরেন এই যে আমরা টকশোতে আসছি, তো এটা কিন্তু সবাই জানে বলে আপনাকে লিখতে হয় না যে এইখানে যে যে বলবে তার নিজস্ব বক্তব্য। এটা চ্যানেল 24 এর বক্তব্য না, বিষয়টা সরি নিউজ 24 এর বক্তব্য না, ওটা তো নতুন করে বলতে হয় না। তো এখন সেইটা বলার মধ্য দিয়ে তো পার পাওয়া যাবে না। আপনি যখন একটা যদি এই রকমের একটা থাকে সরকারের পক্ষ থেকে এবং আপনি সম্পর্কে মানার মতো কিছু করতে চান, তাহলে সেই অনুরোধটুকু তো আপনাকেও রাখতে হবে। সেটা নিয়ে রেখে যদি আপনি কিছু করেন, তাহলে তো সেই দায় আপনি চালাইতে পারেন না। আমি একটা ছোট্টটা উদাহরণ দিলাম, সেইটাও বিবেচনায় রাখা দরকার বলে আমি মনে করি। কিন্তু আমি পয়েন্টটাকে একটু অন্য দিকে, যদি আপনি সম্পর্কের কথা বলেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আজকে যদিও আমাদের কি বলে প্রধানমন্ত্রীর সাথে তাদের হাই কমিশনার সাহেব দেখা করলেন, শুধু তাই না, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন, এর আগেও নানা ধরনের কথাবার্তা চলেছে। আমি পরবর্তীতে দুজনের সংবাদ সম্মেলনের কথা শুনলাম, হাই কমিশনার এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী, এবং এই কথাবার্তা যখন বলে টেলিভিশনে যখন দেখলাম, কতগুলো বডি ল্যাঙ্গুয়েজ তো বোঝা যায়। তাতে আমার বুঝটা এরকমই হলো, যদিও পুরোটা তো এখন আসে নাই, কালকে পত্রিকা হয়তো আসলে আরও বিস্তারিত জানতে পারবো। আমাদের দেশের পক্ষ থেকে বর্তমান বাস্তবতা এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেইটা যেটা বলার কথা সেটাই বলেছেন, স্পষ্ট ভাষায় বলেছেন। তারাও কূটনীতির ভাষা ব্যবহার করেও যদি উনি বললেন যে আমি তো শুধু কূটনীতিক না, আমি অন্য সম্পর্ক উন্নয়ন চাই, এবং কথা বললেই সমস্যার সমাধান হয়, কথাটা ঠিক, কিন্তু এইটাকে বাস্তবায়নযোগ্য হতে হবে, দেখতে হবে। এবং দেখেন, আমরা কিন্তু যেদিন আমি বলবো যে এটা ইতিবাচকই ঘটনা বলি, কারণ আমরা তো নেতিবাচক, আমার ধারণা যে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণের সাথে সম্পর্ক আমরা চাই। এখন এটা বাস্তবতা যে যখন যে সরকার ক্ষমতায় থাকে তার দৃষ্টিভঙ্গির উপরে কিন্তু নির্ভর করে বিষয়টাকে। যেমন ধরুন অন্য আলোচনা হয়, সীমান্ত হত্যা, অভিন্ন পানি চুক্তি, সেগুলো তো আছেই, অতীতে হয় নাই, কিন্তু একটা বড় বিষয় দাঁড়ায় ওইখানে যারা টাকাওয়ালা লোক, তারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য উন্নতি কীভাবে ডমিনেট করবে, সেই ডমিনেট করার জন্য নানামুখী কর্মকাণ্ড তাদের কিন্তু করতে হয়, ভূ রাজনৈতিক অবস্থানে তাদের প্রভাব বিস্তার করার জন্য করতে হয়। তা আমরা আমাদের স্বার্থ সংরক্ষণ করতে এই ছাড় আমরা দেব না, এটা স্পষ্ট। এবং এই ছাড় যদি কেউ দেয়, বাংলার জনগণ গ্রহণ করবে না, এবং দলগতভাবে আমরা এটা কখনোই এগ্রি করব না। এখন আসি, কিন্তু দিল্লির প্রতি চাপ বাড়াচ্ছে ঢাকা, কিন্তু ভারত কেন আসলে নীরব দর্শকের ভূমিকা? একটু আসি, ওই যে আমার কথার মধ্যে আমি একটু শেষ করি ওইটাই, ভারত কেন করছে একটু আগে যেটা বললাম, তাহলে আপনি ওই ফর্মুলায় যদি বলেন, তারা যেভাবে ডমিনেট করতে চায়, এখনো পর্যন্ত সেই ডমিনেশনকে বাদ দেওয়ার জায়গায় তারা গেছে, এইরকম অফিসিয়ালি আমরা দেখছি না, মুখে তারা বললেও। কিন্তু আমি এটা বলি যে দেখেন, যেদিন 5 তারিখে এই ভাষণ এবং এটা নিয়ে আমরা কূটনীতির কথা বলা হলো, আমাদের দিক থেকে কি বলে যে কঠোরভাবে বলা হলো, কিন্তু একই সময় আমাদের পারস্পরিক প্রয়োজনে যখন কিন্তু আমরা ধরেন কাঁচামরিচের কথা বলি, এটা হাবিব ভাই ঠিকই বলেছেন, আমাদের দেশ কিন্তু আমাদের সব কিছুতে আরও স্বনির্ভরতা অর্জন করা সম্ভব, যে মাটি আমাদের অনেক সময় নানা কারণে এটা হয়তো হয় না, এবং ব্যবসায়ীরা চান্স নেয় বলে অনেক আমদানির সুযোগ দিতে হয়, সেই দেওয়ার সাথে সাথে সেটাও তো আমরা চাইলাম। আমরা কিন্তু ডিজেল চাইলাম, তারা না বললো না, কিন্তু আমরা বলছি যে এই ধরনের সম্পর্ক উন্নয়ন তো আমরা চাই, আমাদের দিক থেকেও নেগেটিভ নাই, কিন্তু তাদেরকে তো আগায় আসতে হবে। এখন আপনি যে শেষ কথাটা বললেন, যে আমি মনে করি এত তাড়াতাড়ি এটা আমি আশা করি না, যেটা বলছেন দিল্লি কেন আগায় আসছে এখনো না, প্রত্যর্পণের ভবিষ্যৎ অনিশ্চিত। কেন আপনি দেখেন, খুব ছোট করে যদি বলি, ধরেন শেখ হাসিনাকে যখন ওই দেশে গেল,
আমি গেলই বলবো, পালায় গেল, যাই বলেন না কেন, এখান থেকে তো কিভাবে গেছে সবাই আমরা জানি, এবং যে কোনো কারণে হোক আমাদের এক অংশের সম্মতি, কারণ এখান থেকে তো প্লেনে গেছে এবং ওই দেশে তাকে নামিয়ে নিয়ে গেছে, এবং তারা কিন্তু সব দল মিলে এগ্রি করেছে, তাদের রাজনীতিটা ডিফারেন্ট আঙ্গিক। তা সেই জায়গাতে আপনি তো এত দ্রুততম সময়ে সবকিছু সমাধান হবে সেটা ব্যক্তিগতভাবে তাহলে মনে করি না। বাস্তবতা একটা প্রশ্ন রাখতেই চাই জনাব রহিন হোসেন প্রিন্স, একদিকে ভারত নিজের মুখেই বলছে সম্পর্ক উন্নয়নের কথা, অন্যদিকে আবার শেখ হাসিনার প্রতি এক ধরনের অন্ধ সমর্থন, সমীকরণ কখনো মিলবে কি? না, প্রশ্নটি সমীকরণ রাখছি। একটা আমি বলি। বিরতি নিয়ে আপনার কাছেই ফিরছি। দর্শক, গণতন্ত্র নিয়ে পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রহিন হোসেন প্রিন্স, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, একদিকে ভারত সম্পর্ক উন্নয়নের বার্তা দিচ্ছে, অন্যদিকে আবার শেখ হাসিনার প্রতি অন্ধ সমর্থন রয়েছে, সমীকরণ আদৌ মিলবে কি? না, আমি মনে করি এত দ্রুত সমীকরণ কেউ যদি মিলাইতে চাই ওইটা ঠিক হবে না, কারণ এটা তো এই দেশ দীর্ঘদিন ধরে আমাদের দেশের উপরে যে ধরনের আধিপত্যবাদী কাজ করেছে এবং বিগত দিনের নির্বাচনবিহীন সরকারকে যেভাবে তারা সমর্থন দিয়ে গেছে, এবং সুজাতা সিংয়ের কথা মনে আছে যে নির্বাচনের সময় যে ভূমিকা পালন করেছে তারা, সুতরাং তাদের কাছ থেকে এত দ্রুত আপনি আশা করবেন কেন? এর আগে আমি বললাম যে শেখ হাসিনাকে নিয়ে সেই দেশের সকল রাজনৈতিক দল তাদের বিবেচনাগুলো করে, তারা তাদের স্বার্থ বিবেচনা করবে, কিন্তু আমি মনে করি আমরা আমাদের দেশের স্বার্থ বিবেচনা করে আমরা ঐক্যবদ্ধভাবে ন্যায্যতার সাথে যদি আমরা কথাগুলো বলতে পারি, এক সময় না এক সময় তাদেরকে কি বলবো যে ন্যায্যতার ভিত্তিতে এই সংকটগুলোর সমাধান করতে হবে। এইটার ছাড়া বিকল্প কোনো পথ আছে বলে আমি মনে করি না। আমি এই সুযোগে বলতে চাই যে হাই কমিশনার সাহেব আছেন, উনি আজকেও দেখলাম অনেক কথার মধ্যে বললেন যে আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে। সমাধান নাই এমন কোনো কিছু নাই। তা যদি এই কথা এবং কাজ, কারণ উনি শুধু কূটনীতিক না, উনি একজন রাজনৈতিক ব্যক্তি, নিশ্চয়ই তাকে পাঠানো হয়েছে, পাঠিয়ে যদি ওইখানে মোদী সরকার মনে করে, কারণ সেটা একটা হিন্দুত্ববাদী সরকার, এটা মনে রাখতে হবে, তারাও কিন্তু কোনো গণতান্ত্রিক পরিবেশ বা এই সরকারের কাছ থেকে বেলা আশা করে লাভ নেই, কিন্তু তাদেরও যদি ব্যবসায়ীদের স্বার্থে একটু আগে যেসব কথা বললাম যে সেইটাও যদি বিবেচনা করে কিছুটা হলেও বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন চায়, তাহলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশ সরকার এবং তাদের মনোভাব বুঝে দৃশ্যমান ভূমিকা নিতে হবে। দৃশ্যমান ভূমিকা ছাড়া তাইলে যে সম্পর্ক এখন স্থির হয়ে আছে, স্ট্যাগনেন্ট হয়ে আছে, এই ধারা চলবে এবং তাতে কিন্তু ভারত মোটেই লাভবান হবে বলে আমি মনে করি না। এবং এখন যে ভূ রাজনৈতিক কারণ বাংলাদেশের উপরে চেপে বসছে, এইখানে আমেরিকা, চীন সহ অন্যান্য যে দেশগুলো আছে, সেক্ষেত্রে ভারতও নানাভাবে এগুলোর সাথে কিন্তু জড়িত। সেই জায়গায়ও আমরা মনে করি যে আমাদের আঞ্চলিক উপ আঞ্চলিক জোট সক্রিয় করা দরকার, সার্ককে শক্তিশালী করা দরকার, আমাদের যার যার স্বার্থ অক্ষুণ্ণ রেখে এই কাজের জন্য হলেও আমরা এই যে এখনো বরফ গলেনি, এই বরফ গলাটা দরকার। তবে এইটার জন্যে প্রথমত দৃশ্যমান ভূমিকায় ভারতকে অবতীর্ণ হতে হবে। সামনে আমাদের এই যে গঙ্গা চুক্তি, তার নবায়নের বিষয়টা রয়েছে, এবং অন্যান্য বহু সংকট, এই যে সীমান্ত মানে যে কিলিংয়ের সাথে এখন তো নতুন উপদ্রব্য কি বলে পুশিনের কথা বলা হচ্ছে, তা এখন মানে তারা যে পুশ ব্যাক করতেছে যেটা, তো এখন এই জায়গায় হ্যাঁ তারা যদি এত করতে চায়, ওইখানে তো অপরাধীরা আছে, কই তাদের তো করছে বলে তো আমরা দেখতে পাচ্ছি না। তা সেইগুলোকে বলি যে সবই আইনগতভাবে মোকাবেলা করা হোক এবং আইনের বাইরে কোনো কিছু না যাই আমরা, এটা ঠিক, কিন্তু ভারতকেই তার দৃশ্যমান যে বাংলাদেশের জনগণের কণ্ঠ বোঝার পরে তাদেরকে দৃশ্যমান ভূমিকা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেটা ছাড়া কিন্তু সম্পর্ক উন্নয়ন আশা করে লাভ নাই। মাওলানা আহমদ আলী কাশেমি, আমরা দেখছি যে রাজনৈতিক মহলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা চলছে এবং সেই সঙ্গে গুঞ্জনও রয়েছে কে হচ্ছেন 23তম রাষ্ট্রপতি। এরই মধ্যে আমরা দেখছি যে প্রায় পরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। যদি একটু জানতে চাই, অলি আহমদ কি শুধুই প্রতীকী প্রার্থী, নাকি এর মধ্য দিয়ে বিরোধী দলের কোনো রাজনৈতিক বার্তাও রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে বিরোধী দল তারা যে রাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থী দিয়েছেন, আমি মনে করি যে প্রার্থী হিসেবে তিনি গ্রহণযোগ্য একজন ব্যক্তি। জামাত দিছে দেখে না উনি, আর কিন্তু যেটা আপনি বললেন যে নিশ্চিত পরাজয় জেনে,
এই নিশ্চিত পরাজয় জেনে এই কথাটা এই জন্য বলতে পারছেন যে আমাদের 70 অনুচ্ছেদ ফিরোজ ভাই সম্ভবত এই অনুযায়ী যে দলের বিরুদ্ধে কোনো সদস্য তারা ভোট দিতে পারে না। এইটার জন্য আপনি হয়তো বলতে পারছেন যে নিশ্চিত, নতুবা আমরা বলতে পারতাম যে যেহেতু আমরা দেখছি সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা না, রয়েছে। সেটাই যেটা বলতেছেন সেটাই। এখন যেহেতু যদি এরকমটা না হইতো, কথা তো ছিল যে 24-এর পরে 5 আগস্টের পরে আমাদের বহু দেন দরবার হয়েছে, হ্যাঁ, 32টা 36টা 38টা রাজনৈতিক দল তারা জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রায় 8 মাসের মতো তারা বৈঠক করেছে এবং সেইখানে এইটাও কিন্তু সেই জায়গায় 70 অনুচ্ছেদের মধ্যে এটাকে বাদ দেওয়ার কথা, এটা সংশোধন করার কথা বলা হয়েছিল যে কোনো সংসদ সদস্য সে যে কাউকে দলের বিরুদ্ধে যদি ভোট দেয় এটার অধিকার থাকবে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু সেটা হয় নাই, তো স্বাভাবিকভাবে আপনি এটা বলতে পারেন যে প্রায় নিশ্চিত পরাজয়। তবে যাই হোক, পরাজয় হোক জয় হোক, যেহেতু একটা নির্বাচন করার তফসিল ঘোষিত হয়েছে, সেখানে নির্বাচন করার সুযোগ রয়েছে, সুতরাং বিরোধী দল তাদের পক্ষতে একজনকে প্রার্থী করেছে। আমরা মনে করব যে কিছুটা হলেও তো নির্বাচনী একটা হবে। শুধু বিএনপি জানা আছে যে বিএনপি জয়ী হয়ে যাবে, বিএনপি যাকে সাপোর্ট দেয়। তা এরপরেও যদি আমরা যদির উপরে মনে করি যে এই 70 অনুচ্ছেদের এটা যদি স্থগিত রেখে যদি ভোট দেওয়া হইতো, তাহলে আমরা সত্যিকার অর্থে বুঝতে পারতাম যে কে আসলে মানে এই মাননীয় সংসদ সদস্যরা কাকে মানে প্রেসিডেন্ট হিসেবে তারা যোগ্য মনে করছেন এবং কাকে ভোট দিচ্ছেন। যেহেতু ভোটটা তারা স্বাধীনভাবে দলীয় গণ্ডির বাইরে তারা দিতে পারতেছেন না, সুতরাং এই জায়গায় আমরা আসলে বুঝতে পারছি যে যোগ্যতার কারণে না দলীয় মনোনয়নের কারণে। আমরা মনে করি যে দলীয় মনোনয়নের কারণে। জনাব হাবিবুর রহমান হাবিব, আমরা দেখলাম যে বিএনপি 2টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছে, কেন 2টি? দুটির ব্যাপারে আমি বলতে পারবো না, রিজভী আহমদ বাজারে গেছেন, তারা বলতে পারবেন। কিন্তু দলের অভ্যন্তরে আসলে রাষ্ট্রপতি নিয়ে কি আলোচনা হতে পারে? আমি নীতি নির্ধারণী পর্যায়ে তো আমি নেই। কিন্তু রাজনৈতিক মহলে যে গুঞ্জনটা চলছে, বলা হচ্ছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বঙ্গভবনে যাচ্ছেন, তিনি 23তম রাষ্ট্রপতি হচ্ছেন, সেই আলোচনাটা নিশ্চয়ই আপনার কানেও এসেছে বা আপনার নজরে এসেছে। যদি একটু জানতে চাই যে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা যদি রাষ্ট্রপতির পদে যায়, তাহলে বিএনপির রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে? বিএনপির রাজনীতি কি প্রভাব পড়তে পারে মানে? কারণ একজন পোর খাওয়া নেতা, নিশ্চয়ই একটা ক্ষতি, তো একটা দল হিসেবে তো বিএনপি নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ রয়েছে। ক্ষতিগ্রস্ত হবে কেন? মির্জা ফখরুল আলমগীর পরিবর্তে এখন আমাদের সিনিয়র যুগ্ম সম্পাদক আছেন, জয়েন্ট সেক্রেটারি আছেন, রুহুল কবির রিজভী আপনার দায়িত্ব পালন করবেন কাউন্সিল পর্যন্ত। কাউন্সিলের সময় যে কোনো একজন হতে পারেন, একজন যে সারা জীবন থাকবেন তা তার মধ্যে ছিলেন। এখন আমার দরকার রাষ্ট্রপতি। আমার ভাই যেটা বললেন, ভাইয়ের কথার সাথে আমি দ্বিমত পোষণ করে বলছি, 70 অনুচ্ছেদ উঠিয়ে দিলেও মির্জা ফখরুল আলমগীর আর কর্নেল লড়ে তাকে দিলে ফখরুল আলমগীরকে আমার ভোট দেবে, বরঞ্চ বিরোধী দল তারাও হতে দিতে পারে। কর্নেল অলি এবং ফখরুল আলমগীরের এখন বর্তমান যে মানুষের কাছে যে তাদের পজিশন আকাশ আর পাতাল। কর্নেল অলিকে তো মানুষ একেবারেই অপছন্দ করে, তার যে সমস্ত কর্মকাণ্ড 3 দিনের ভিতরে পতন হবে, এইটা হবে সেইটা হবে, এইসব কথা মানুষ গ্রহণ করে, এরকম লোক রাষ্ট্রপতি হবে? আমার ভাই বললেন যে কর্নেল অলি যোগ্য ব্যক্তি, যদি 70 উঠিয়ে দেওয়া হয় তাহলে পরে হয়তো বা যোগ্য ব্যক্তি ফখরুল আলমগীর উনি মোটেই যোগ্য না, এখন তো আরও না। অতএব এইটা যে 70 অনুচ্ছেদের বলেই যে মির্জা ফখরুল আলমগীর রাষ্ট্রপতি হবেন তা না। রাষ্ট্রপতি হবেন ওনার সততা। কর্নেল অলির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। মির্জা ফখরুল আলমগীর একটা অভিযোগ জানতো, একটা মানুষ চালাক হতে পারে, পণ্ডিত হতে পারে, জ্ঞানী হতে পারে, কিন্তু সৎ হয়, সৎ না হয় তাহলে তার কোনো মূল্য নাই, কোনো 1 পয়সা মূল্য নাই। যে মির্জা ফখরুলের বিরুদ্ধে কোনো অভিযোগ আনার কোনো সুযোগ নেই। উনি মন্ত্রী ছিলেন, 2টা মন্ত্রণালয় চালিয়েছেন, এখনও 5 মাস ধরে আরেকটা মন্ত্রণালয় চালাচ্ছেন। কেউ বলুক মির্জা ফখরুল ইসলাম অসৎ, একজনও বলতে পারবেন না। তো সেরকম একটা লোক, এবং উনিও লেখাপড়া জানা একটা লোক, উনি অর্থনীতিবিদ একজন, উনি বিশেষ ক্যাডার,
উনি ঢাকা কলেজে শিক্ষকতা করেছেন, উনি মেয়রগিরি করেছেন, উনি মন্ত্রী ছিলেন, উনি এখনও মন্ত্রী আছেন, বিশাল একটা দল উনি চালাচ্ছেন, বারে বারে জেলে গিয়েছেন, আত্মসমর্পণ করেন নাই, বিক্রি হন নাই, ভয় পান নাই। দলের দুঃসময় আমরা ওই তাকে নিয়ে আমরা গর্ব করতাম যে মির্জা ফখরুল ইসলাম আমাদের দলের অহংকার, স্বচ্ছ রাজনীতিবিদ, এসে ভালো লোক আর কি আছে। আমাদের খারাপ বন্ধুকে খারাপ বলছি না, কিন্তু মির্জা ফখরুল ইসলামের চেয়ে ভালো লোক কি আছে বাংলাদেশে? হয়তো তার মতো আছে থাকতে পারে, তার চেয়ে ভালো কে আছে? আমি তো মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ে ভালো লোক বাংলাদেশে কোনো পলিটিক্সে আঙ্গিনায় নাই। কিন্তু বিগত সময় আমরা যেমনটি দেখেছি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের লড়াই আমরা খুবই কমই দেখেছি। আমরা 91 সালের পরে এবারই প্রথম দেখতে যাচ্ছি। সেই জায়গা থেকে এটি গণতান্ত্রিক চর্চার জন্য কতটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারে? বিরতি নিয়ে আপনার কাছে আবারও ফিরছি। এটা জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসি স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি প্রায় 1,500 নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এবং তিনি বলেছেন যে এই পদক্ষেপ দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহির প্রতিফলন। কিন্তু মাঠের বাস্তবতা যদি আমরা জানতে চাই, সেটি আসলে তৃণমূল পর্যন্ত কতটা বিস্তৃত হলো, কিংবা আমরা যদি পরিবর্তনের কথা বলি, কতটা পরিবর্তিত হলো? শোনেন, যে বিএনপি যে কাজটা করেছে, ম্যাডাম খালেদা জিয়ার প্রত্যাশা, তারেক রহমানের প্রত্যাশা, বিএনপি যেভাবে এই সমস্ত যাদেরকে বহিষ্কার করেছে, কত দিন কত নেতা তার স্ত্রীর মুখ দেখে নাই, তার সন্তানের মুখ দেখে নাই, সেরকম লোককেও বহিষ্কার করছে। কারণ সে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অনৈতিক কোনো কাজের সাথে জড়িয়ে গিয়েছিল। তো এরকম কঠোর অবস্থার ভিতরে বিএনপি তো লক্ষ লক্ষ নেতা কর্মী, তার ভিতরে 700 হোক, 800 হোক, 500 হোক, যাই হোক আর কি, একটা সংখ্যা পরিমাণ 1100-1500 যাই বলুক না কেন, সেই পার্সেন্টেজ হিসাবে কত? এখনও যে কারা কারা এগ্রি করে, এখনও তাদের বিরুদ্ধে যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে এবং ভবিষ্যতে হবে। তো এইটা দীর্ঘদিনের একটা দেশের মধ্যে যখন নীতি নৈতিকতার যখন কোনো বালাই থাকে না, তার ওই দেখা দেখি ওই প্র্যাকটিস সব জায়গায় চলে আসে। আমরা দেখছি। তো এখন আমাদের কর্মীদের ভিতরে সেইটাই সংক্রমিত হবে না, একদম এটা তো বলা যাবে না, সবাই তো একরকম না, সেই কারণে এটা হয়েছে। তবে চেষ্টা হচ্ছে আগে এই জিনিসটা ক্ষতিগ্রস্ত করে গেছে ইন্টারিম গভর্নমেন্ট। আমরা বহিষ্কার করেছি দল থেকে, সরকার অ্যারেস্ট করতো, আমরা তো প্রতিবাদ করতাম, তার পক্ষে বিবৃতি দিতাম, তাহলে বলতে পারতেন যে বিএনপি বহিষ্কার করতেছে, আবার এদের বিরুদ্ধে অ্যারেস্ট করার পরে প্রতিবাদ করতেছে। আমরা এখন কিন্তু আমরা বহিষ্কার করতেছি, এখন আমরা অ্যারেস্টও করতেছি। আরেকটা বিষয় ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, যেমনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, বিরোধী নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে। আমরা যদি একটু জানতে চাই যে সরকারের জবাবদিহিতা আসলে বিরোধী দলের কঠোর অবস্থান ছাড়া কি নিশ্চিত হওয়া সম্ভব? না, বিরোধী দলের কঠোর অবস্থান বা জবাবদিহিতার জন্য বিরোধী দল তো কথা বলবেই, তাই বলে কি এই বলবে? স্লোগান দিবে দিল্লি না কি, লন্ডন না ঢাকা, ঢাকা ঢাকা, কী কারণে? কোথায় কোথায় কি হলো, যে সমস্ত ভাষা ব্যবহার করে কোথায় কোথায় তারেক রহমান দেশ সেবা করবো, শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছে, তার তো দেশ পেয়েছে, তারেক রহমান তাও পারবে না, পথ খুঁজে পাবে না। আরে স্বাধীনতা বিরোধী রাজাকার দেশের যাদের কোনো অবদান নেই, 1 পয়সা অবদান নেই, স্বাধীনতা যারা এরশাদ বিরোধী আন্দোলনে একজন আহত হলো না, একজন নিহত হলো না, যারা গুপ্ত ছিল, ছাত্রলীগের মিছিল করেছে, হ্যাঁ, আজকে তারা বড় বড় কথা বলে। আরে আওয়ামী লীগ তো অন্যায় করেছিল, ভোটার বিরোধী নির্বাচন করেছিল, দেশ ধ্বংস করেছিল, টাকা পাচার করেছিল, তার বলতে পারে। আমার 5-6 মাসের সরকারে তুমি একদম বলা শুরু করে দিলেন, কালকে সরবে, হ্যাঁ আপনার রেডি হন, তৈরি হন, আমরা এই সরকারের বিরুদ্ধে আমরা নামতে। কেন? এগুলি কি এই ভাষা না? আওয়ামী লীগও তো অনেক ক্ষেত্রে বিএনপিকে এই ভাষা বলতে পারে নাই, দেশ ছাড়া করতে বলতে পারে নাই। এ দেশ ছাড়া করতেছে, কারা দেশ ছাড়া করতেছে? এটা কারা এরা? তো আমরা বিএনপি সংযত, তারেক রহমান সংযত বলেই তো এরা যেসব কথাবার্তা, যেসব ভাষা বলে, এই ভাষা তো বাংলাদেশের থেকে ব্যান করে দেওয়ার এই কারণে এই যে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে বিরোধী দলীয় নেতা অভিযোগ করেছে যে আপনারা ইতিমধ্যেই ফ্যাসিবাদের ফটোকপিতে পরিণত হয়েছে। ফ্যাসিবাদ তারা, তাদের কথা বলা ফ্যাসিবাদ। আমরা ফ্যাসিবাদ কোনটা করলাম বলেন? আওয়ামী লীগের একটা লোককে ধরে রাজপথে আমাকে প্রকাশ্যে ধরে যে আমরা তারা জেলে পাঠাচ্ছে, যারা মিছিল করতেছে, এখন যারা তাদের দলের রাজনীতি নিষিদ্ধ রাজনীতি মিছিল করলে পরে সেখানে তাদের গ্রেপ্তার হতেই পারে। তাছাড়া সাধারণ কাউকে ধরে নিয়ে যায়, আওয়ামী লীগ যে বাড়ি থেকে ধরে নিয়ে যায়, মিথ্যা মামলা দিতে, তেমন কি দিচ্ছে? ফ্যাসিবাদ কাকে বলে?
ফ্যাসিবাদ বলে তো ভাষাইতে যায় না, ভাষা ফ্যাসিবাদ কাকে বলে, স্বৈরাচার কাকে বলে, সেই ভাষাগুলো জানে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব শেষ করি, হাবিবুর রহমান ওরা ওই ডেফিনেশন একদম জানে। যদি শেষ করেন। ফ্যাসিবাদ তাকে বলে যে মানুষের কথা বলতে দেয় না, ভোট দিতে দেয় না, অন্যায় করে, অবিচার করে, খুন করে, তাদের আমরা কোন কাজটা করছি? জি, আমরা কি মানুষকে ভোট দিতে দেয়নি, এমন কোন জনাব কাজ মাওলানা করেছি? আহমদ আলী কাশিমি, জামায়াত জোট যখন সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে, আমরা দেখছি যে বিএনপি তখন হেফাজতকে কাছে টানছে। হেফাজতকে এখন রাজনীতির ট্রাম্প কার্ড। ধন্যবাদ আপনাকে। আসলে ওই যে আমি একটা কথা বলি, দেখেন আমি এটা এই জন্য বলতেছি যে বর্তমান সরকার তো ক্ষমতাসীন হয়েছে 5 মাস, তাদেরকে তো 5 বছর থাকতে হবে, জনগণ 5 বছরের জন্য ওনাদেরকে নির্বাচিত করছে। সেই জন্য তাদেরকে অনেক ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, যারা ক্ষমতায় থাকে তাদের কথা বেশি শুনতে হয়, কারণ তাদের হাতে তো অনেক ক্ষমতা। হ্যাঁ, বিরোধী দলে অনেক কিছু বলতে পারে, কিন্তু ক্ষমতা তো সরকারের হাতে। ক্ষমতা ইচ্ছা করলেই সেটা করতে পারে না। আমি মনে করি আপনি যেটা বললেন, গত 9 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি চট্টগ্রামে অনেকগুলো প্রোগ্রাম তিনি করেছেন। এর মধ্যে একটা প্রোগ্রাম রাখছেন যে হেফাজতের সম্মানিত আমির, তার সাথে সাক্ষাৎ করা ওনার এখানে, এবং হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। আমার নিজেরও সেখানে উপস্থিত থাকার কথা ছিল, আমার একটা বহুত জরুরি কাজে আমি যাইনি চট্টগ্রাম, কিন্তু আমি সব খবর রেখেছি। এইটা একটা ভালো দিক যে তারেক রহমান সাহেব দীর্ঘদিন লন্ডনে প্রবাসে ছিলেন, দেশের খবর হয়তো উনি রাখছেন অনেক, কিন্তু অনেকের সাথে সশরীরে ওনার সাক্ষাৎ হয় নাই। তো এর মধ্যে দীর্ঘদিন পরে উনি দেশে আসছেন, আসার পরেই তো অনেক কাজ, হ্যাঁ, আসার পরেই কিন্তু উনি খুব ফুরসত পান নাই। আসার পরে দলের নির্বাচন ইত্যাদি অনেক কিছু নিয়ে অনেক ব্যস্ততার পরে যে উনি হেফাজতের আমিরের সাথে সাক্ষাৎ করার যে আশা প্রকাশ করেছেন এবং সাক্ষাৎ করেছেন গতকালকে, এইটা আমি একজন হেফাজতের দায়িত্বশীল হিসেবে ওনাকে ধন্যবাদ জানাই, এবং এই সরকারে এটা অত্যন্ত ভালো একটা কথা শেষ করিনি তো, কিন্তু এক লাইনে যদি শেষ করি যে হেফাজতকে ডাল হিসাবে ব্যবহার করার, এখানে জামাতকে করার কোনো সুযোগ নেই। হেফাজত একটা অরাজনৈতিক দল। আমি মনে করি হেফাজতকে সম্মান দিয়েছেন, আলেম ওলামাদেরকে সম্মান দিয়েছেন। আমরা মনে করি এইটা খালেদা জিয়ার সন্তান হিসাবে, জিয়াউর রহমানের সন্তান হিসাবে, উনি আদর্শ মা বাপের সন্তান হিসাবে যেটা করা সেটা করছেন, এই জন্য আমরা সাধুবাদ জানি। কিন্তু এইটা দল হিসাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ওনারা জামাত। জনাব রহিন হোসেন প্রিন্স, বিরোধী দল কি বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে নাকি আসলে গঠনমূলক সমালোচনাও করছে? না, দুইটা জিনিস। বিরোধী দল তো বলতে আপনি একটা সংসদের বিরোধী দল বলতে পারেন, আর বাইরে তো আমরা আছি, সংসদে আমরা যারা যেতে পারিনি। তো এখন সংসদের বিরোধী দলের কাছ থেকে এই যে সময়টা গেল, আমি কিন্তু কোনো প্রত্যাশা করি নাই, পরিষ্কার কথা। প্রত্যাশা করিনি, কারণ আমরা জানি তাদের নীতিগত অবস্থানটা কি এবং তাদের ভূমিকাটা কি হবে। আপনি দেখেন কোন জায়গাটায় তারা সরকারের বিকল্প তুলে ধরে কথাটা বলতে পেরেছে, কোনো জায়গাটাতে তো আমরা দেখলাম না। আপনি বাজেট থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো দেখেন, দেশে এত বড় ঘটনা ঘটে গেল, যেমন ধরেন হামে যে ধরনের মৃত্যুর মতো ঘটনা ঘটে গেল, আমাদের বহু প্রতিষ্ঠান বেসরকারীকরণ করার দিকে যাচ্ছে, আমাদের এখনো পর্যন্ত মানে কি বলবো যে এই যে জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সিন্ডিকেট আমরা ভাঙতে পারিনি। আমাদের একটা ভালো কাজ, এই সরকারের অনেকগুলো ভালো কাজের মধ্যে যেমন ধরেন 2,500 টাকা গরিব মানুষকে দেওয়া এবং কৃষকের কৃষি ঋণ মৌকুব করা, কিন্তু এটা সাস্টেনেবল করার জন্য পাশাপাশি যে রেশনিং ব্যবস্থা চালু করা দরকার, এবং কৃষকের যাতে উৎপাদন মূল্য কম হয় এবং লাভজনক মূল্য পায়। যেমন ধরেন আপনি টাকার বিষয়টা, জনগণ কষ্টে আছে, কিন্তু জাতীয় ন্যূনতম মজুরি একটা ঘোষণা হওয়া দেশের জন্য খুবই জরুরি। আপনি এ ধরনের কোনো কাজ কি তাদের কাছে দেখেছেন? দেখেননি। সুতরাং তাদের কাছ থেকে দেখেননি বলে আমি বলছি আমি কিন্তু আশাই করিনি, কারণ তাদের ভূমিকাটাই এরকম, এবং এদের তো বিরাট অংশই যারা এখানে আছে জানেন দেশকেই, এই বাংলাদেশটাকেই তারা মানে বাংলাদেশের বিরোধী। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যদি আপনার কোনো অবজারভেশন থাকে, একটা কথা বলতেছি যে এরা কিন্তু খালি বিরোধিতা করেই, মানে আগে তো অন্তর্বর্তীকালীন সময় ক্ষমতা এনজয় করেছে, মনে হচ্ছে ক্ষমতা হারাই ফেলছে, কিভাবে ক্ষমতায় যেতে পারবে। রাষ্ট্রপতি নির্বাচনে আমার কথা পরিষ্কার, একটা হচ্ছে আমরা জানি যারা ক্ষমতাসীন দল আছে তাদেরই প্রার্থী নির্বাচিত হবেন, সেটা স্বাভাবিক হোক।
রাজনৈতিক ব্যক্তি হোক, এবং আমাদের আকাঙ্ক্ষা, আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা হচ্ছে অন্ততপক্ষে রাজনীতির সজ্জন মানুষ, একটা অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এইটা নির্বাচিত হোক, সেটা চাই। এইখানে প্রসঙ্গক্রমে যে ওই যে আরেকজন প্রার্থী যারা করেছে, উনি তো মুক্তিযুদ্ধে নিজেকে পরিচয় দেন, কিন্তু আমি জানি না উনি কি শেষ বয়সে এসে এই পরিচয়ে উনি বিদায় হতে চান যে আমি জামাতের প্রার্থী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রার্থী। এইটা আমাদের দেশের জন্য লজ্জা, যে লজ্জা। একটা মানে কলঙ্কজনক হিস্ট্রি একজন মুক্তিযোদ্ধার নামের সাথে কিন্তু আমি পাল্টা প্রশ্ন যুক্ত রাখি, হলো। জামায়াত একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী পদে নির্বাচিত করে অন্য কোনো রাজনৈতিক না, পার্টি এটা চাচ্ছে কিচ্ছু কিনা? না। জামাত তো জানে যে নির্বাচিত হবে না, সেইটা জামাত তো ধরেন কৌশলী। আমি যে পার্লামেন্ট, তারা তো পার্লামেন্ট ডেমোক্রেসি তারা জামাতে কৌশলের অংশ হিসেবে আমি বলি দেখছে। হ্যাঁ, পার্লামেন্ট ডেমোক্রেসিতে বিশ্বাস করে না তারা, কিন্তু তারা তো পার্লামেন্টে গেছে, তারা যা বিশ্বাস করে না সেই কাজ করছে, তিনজনকে এবং অসংখ্য যতটুকু আছে তাদের ধন্যবাদ চেহারাগুলো জানাচ্ছি। দেখছেন না, আমাদের আয়োজনের এইটা তারা একদম কৌশলগতভাবে দিছে, এক ঢিলে দুই পাখি ধন্যবাদ মারতে জানাচ্ছি। চাইছে, দর্শক, এটা লাভ শেষ নাই। করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।